মহারাজের জয় হোক, মহারাজের। মন্ত্রীবর দেখতে দেখতে সন্ধ্যা প্রায় ঘনিয়ে এলো। প্রাসাদে পৌঁছাবার পর চলে বাকি এখন কি করা যায় না উত্তম? আমিও তাই ভাবছি হুজুর। ও ক্ষুধায় আমার পেটটা করছে, আমি তার চলতে পারছি না হুজুর। তার উপরে আমি ব্রাহ্মণ কিনা, আর তাই পেটটাই হচ্ছে আমারই একমাত্র সার। বাসের থেকে কমছি হলো ঠকিত। এই হলো সত্যবানে পূর্ণ করি আজকের রাত্রা। আজকের রাত্রে ওই সত্যবানে বাড়িতে কালিয়ে গেলে তার যেমন হয় লোকদম। মন্ত্রীবর মহারাজা ঠিকই বলেছেন, অর্ধরাত্রি ওই সত্যবানের পূর্ণে কোঠিতে কাটিয়ে যাবে। লোকদম এই মুহূর্তে আপনি সত্যবানকে ডেকে চলুন। তার বলতে হবে না মহারাজ, শুভস্য শিখিল আমি না হয় ওই সত্যবান কেটে গেছি। তাই করো, তাহলে বিলম্ব না করে এই মুহূর্তে আমরা সত্যবানের পূর্ণ করতে আপনারা সবাই আগে, আর আমি যাবো শয়নের ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে। স্বামী, আপনার শয়নের জন্য আমি শয্যা পেতে দিয়েছি, এখন আপনি শয়ন করুন। ঠিক আছে বিয়ে। আর আমি আপনার পাটা টিপে দিই। হে ভগবান, তুমি আমাদেরকে দুঃখ কষ্টে রেখেছ, এতে আমার কোনো দুঃখ নেই। তবে আমি যেন সারাটি জীবন আমার স্বামীর সেবা করি, এইভাবে মরে যেতে পারি। আমার আগে তুমি আমার স্বামীকে নিও না। আমার স্বামীকে আমার ভাঙা ঘরে প্রদীপ
কি বাড়ি আছো সত্যবান? আর সত্যবান, তুমি কি ঘুমিয়ে মরছো নাকি? কে? আর ও সত্যবান, আসুন মহারাজ, আপনি আসুন। কে? আরে মহারাজ, আপনি এই গরিবের বাড়িতে? আমি তো স্বপ্ন দেখছি না। প্রণাম মহারাজ। আমি আশীর্বাদ করি তুমি বিজ্ঞানী হও। এবার বলুন মহারাজ, এই গরিবের দুয়ারে তা কি মনে করি? শোনো সত্যবান, আমি গিয়েছিলাম ওই শান্তিপুর অধিপতি অজয় সিংহকে পরাজিত করতে। হঠাৎ করে রাস্তায় হঠাৎ রাত হয়ে গেল, তাই আজকে রাত্রি তোমার বাড়িতে কাটিয়ে দিতে চাই। মহারাজ, এ যে আমার পরম সৌভাগ্য। হয়তো কোন পুণ্যের ফলে আমি আপনাকে অতিথি রূপে পেয়েছি, কিন্তু মহারাজ, এই জরাজীর্ণ কুঠিরে কোথায় আপনাকে আমি বসার স্থান করে দেব? শোনো, সেজন্য কোনো তো চিন্তা করবেন না। তার কারণ আমি তো দেখতে পাচ্ছি একটি জরাজীর্ণ কুঠি। আজকের রাতটা হয়তো আমি বারিন্দায় কাটিয়ে দেব। মহারাজ, আপনি হচ্ছেন আমাদের মহারাজ। এই জরাজীর্ণ কুঠিরে কোথায় আপনাকে বসতে দেব মহারাজ? ও কি রাজন, হে কোথায় দেব আপনার বসি? ঘর সত্যবতী মহারাজ, আমি তো দেখতে পাচ্ছি তোমাদের একখানা জরাজীর্ণ কুঠিরি। কোথায় তোমরা বসিতে দেবে আর খাবার তোমরা কোথায় থেকে দেবে? আজকে রাত্রি আমি ওই বারিন্দায় কাটিয়ে দেব। আর সত্যবতী, এখানে না হয় এখানে সচ্চা বেঁধে দাও। ঠিক আছে মহারাজ, আজ আপনার শয়নের ব্যবস্থা করার মতো আমার ঘরে তেমন কিছুই নেই, তাই
আমার নিজের পরিধানের বস্ত্র দিয়ে আপনার শয্যার ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে সত্যবতী, সেনাপতি মন্ত্রীগণ আপনারা ওই ব্যক্তিকে বিশ্রাম করুন গে। আগে মহারাজ, আর তুমি আমার সঙ্গে সঙ্গে থাকবে। এই মহারাজ আপনি ঘুমাইবে আর আমি জায়গা থাকবো। ঠিক আছে, তুমি আমার পায়ের কাছে বসে থাকবে। আপনার আমি মশা খেলামু। জি। আচ্ছা মহারাজ, আপনি এই যে এখানে এবারে সোজা হইয়ে আপনি ঘুমান, আগে আপনার বগল দিয়ে দুই চারটা মশাই না বগলে দিননি। আগে মহারাজ, আমি ঘুমের পরে কিন্তু পালিয়ে যাবে না তো? না মহারাজ, আমি কি তাই কখনো পালিয়ে গিয়েছি? ঠিক আছে রক্ত, ঠিক আছে মহারাজ। এই তো আমি শুয়ে বললাম। হ্যাঁ, আপনি ঘুমান, আমি ওই কাইলাগুর থানা থেকে দু চারটে বসাই নে আপনার পায়ের কাছে ফেলে দিব। স্বামী, বলো কি? অনেক রাত হয়েছে, চলুন আমরা ঘুমিয়ে পড়ি। ঠিক আছে। যাকে বাবা, পায়ের তলে আমি একটু আশ্রয় পেয়েছি। তাড়াতাড়ি রাতটা শেষ হলে ভালো হয়। আর কি করে হবে? পেটে ক্ষুধা থাকলে বাবা রে বাবা, পেটে ক্ষুধা থাকলে কেমন হয়? যাকে মা সাগররা পেটে করে ক্ষুধা আমার, আমি একটু চেষ্টা করে দেখি ঘুম হয় কিনা। আয় সত্যবান, সত্যবান। আরে হলো গোসাই, ঘরে কি ওই যে চাষা পুরা ওই যে একজনে খাইছে আর কোটা থুইছে, হেডেও কি নাই কে? না গোসাই, থাকলে না আপনাকে আমি দিয়ে দাও, কিন্তু আমাদের ঘরে কিছুই নেই খাবার। তুমি না সনাতন ধর্ম, তোমার যে নাড়ু ওই মুয়া এটা কি কিছুই নাই কে? আরে গোসাই, আমি বলছি তো আমাদের ঘরে কিছুই খাবার নেই। আরে সত্যবান, আমি হয়েছি খাঁটি ব্রাহ্মণ সন্তান। আমারে যদি একটু আমার সেবা দাও তাহলে তোমার পুণ্য হবে। তোমার ঘরে কি তুই চাইতে এই কাঁচা মরিচ নেই? ওই কাঁচা মরিচ দুই চারটা সামিয়ে খেলে তো একটু জলে খেলে। আরে গোসাই, আমি বলছি তো আমাদের ঘরে কিছু নেই। আরে বাবা রে বাবা, দাদা আমার একমাত্র সার করে দিয়েছে মা, তাহলে তোমারে বললাম ও সত্যবান, ওরে তাহলে কিছুই নেই। আরে গোসাই, আপনাকে বললাম তো আমাদের ঘরে খাবার নেই, থাকলে ঠিকই দাও। আরে মশাই, সনাতন ধর্মে আছে মানুষ সেবা যে করে তাহার এইভাবে আর কিছু লাগে না। সত্যবান, আরে বিরক্ত করবেন না তো, বিশ্রাম করে নিয়ে। বাবা রে, তোরে তো কত করে কইলাম আমার বাবার চাকরি না, আমার এই পেটটা একে মাত্র দিয়েছে। পেটে যদি খোদা থাকে তাহলে
এই পৃথিবীর মাঝে কেউ ঘুমাতে পারে না। আমি যে আর শুধু আমার এলাকার যে কালিরা আছে কেউ ঘুমাতে পারে না। তাই তো বললাম সত্য মনে নেই আমার পেটে কত না কথা। তুমি বুয়া কিবা পাঁচটা পুরঙ্গুল থাকে, একটা কুকুরকে যদি কেটে দেয় ঠিক আছে সত্যবান দেখি আমার সখী ও আসছি একটু দেখি। এটি দেখছি রাজার রাজা মানে হচ্ছে দেবী বংশ। আমি যে কিছুকে মহারাজকে দিয়ে যেতে পারবো না ভগবান। এখন আমি কিভাবে সত্যপতির ঘরে ঢুকে সত্যপতির গর্ভের সন্তানের ভাগ্য আমি লিখব? ঠিক আছে, মহারাজকে আমি একটিবার ডেকে দেখছি। মহারাজ, মহারাজ, মহারাজ। কে তুমি? আমি আছি আজ্ঞাবাহিকা। আজ্ঞাবাহিকা কি স্যার এখানে? মহারাজ, সত্যপতির গর্ভে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, তাই তো আমি তার ভাগ্য লিখতে এসেছি মহারাজ। ভাগ্য লিখতে এসেছো? হ্যাঁ মহারাজ। তাহলে তুমি চলে যাও, কিন্তু এই ভাগ্যে কি লিখবে আমার কাছে বলে যাবে। না মহারাজ, এ কথা আমি আপনার কাছে বলতে পারবো না। তাহলে তোমাকে যেতেও দেবো না। ভগবান, এখন আমি কি করব ভগবান? আমাকে যে সত্যপতির গর্ভের সন্তানের ভাগ্য লিখতেই হবে। ঠিক আছে মহারাজ, আমি যাবার সময় আপনার কাছে বলে যাব। ঠিক আছে, চালাকি করার চেষ্টা করবে না। না মহারাজ। ঠিক আছে, চলে যাও। আরে সবার বসারে আমার নাকের কাছে খুন খুন করতেছে। আই কেন আছিস রে? আমার মশারে বাইরে দিতে। তোমার ভাগ্যে শোনো শিশু গরিব থেকে লিখলে কি তোমার ভাগ্যে
বলো মহারাজ বলো, তুমি এই সন্তানের ভাগ্যে কি দেখলে? সে কথা আপনার কাছে বলা যাবে না মহারাজ। না বললে আমি তোমাকে কিছুতে এখান থেকে যেতে দেবো না। হে ভগবান, এখন যে ভারী বিপদ দেখছি, এখন আমি কি করব ভগবান? তুমি আমাকে বলে দাও মহারাজকে আমি কি বলবো। শীঘ্র বলো, এই সন্তানের ভাগ্যে তুমি কি দেখলে? মহারাজ তবে শুনুন, এই সন্তান যখন 20 বছরের পুরো হবে তখন আপনাকে ধ্বংসন করে আপনার সিংহাসনে সে আমি কিছুই বুঝতে পারছি না। সত্যবতীর গর্ভজাত সন্তান আমাকে নিধন করবে। কেন আমাদেরকে মারছে? অপরাধ করে আমি আপনার ভাই বলে বলছি। সত্যবতী, সত্যবতী, সেনাপতি, তুমি আমার বিলম্ব সহ্য হচ্ছে না। সেনাপতি মহারাজ, এই মুহূর্তে সত্যবতীকে বন্দি করে নিয়ে চলো আমার রাস্তার বারে। আমি তাই করছি মহারাজ। মহারাজ, আমি বুঝতে পারছি না এমন কি অপরাধ করেছি যার জন্য আমাদের প্রতি আপনার এত অগ্রদৃষ্টি। কেন আমাদেরকে চাবুকের পর চাবুক পাচ্ছেন মহারাজ? আমাদেরকে আপনি ক্ষমা করুন।
সত্যবানকে ওই খুনির সাথে ধরো। আমি তাই করছি যাহা বলছি কি ভগবান
চলে গেলে এই জন্মে কি আর তোমার সাথে আমার দেখা হবে না? তুমি তোমার স্বামীকে ফেলে চলে গেলে। কি ভাই সত্যবান, তোমাকে কে বেঁধে দিয়ে গেছে বলো, বলো ভাই। আমি যে তোমার এই দৃশ্য সইতে পারছি না। ভাই আজ মহারাজের অতিথি আমার বাড়িতে অতিথি ছিল। আমি জানি না সেই মাঝরাতে কি হলো আর কি কারণে আমাকে বেঁধে আমার বিয়ে খেজে বন্দি করে নিয়ে গেল। কি এমন অবিচার! আর চুপ করে বসে থাকবো না, আমরা একজোট হয়ে ওই রাজার প্রতিশোধ নেব। এসো ভাই, আমার বাঁধন আমি খুলে দিচ্ছি। বলো ভাই, আমি কি আর কোনোদিন আমার সত্যপতিকে পাবো না? আর সে কি কোনোদিন ফিরে আসবে না? আসবে ভাই, সে যদি কোনো অপরাধ না করে থাকে তাহলে ওই ভগবানই তার সহায় হবে। এবার চলো ভাই, আমরা সকলে মিলে ওই সত্যবতীকে উদ্ধারের ব্যবস্থা করে গিয়ে। ঠিক আছে ভাই, তাই চলো ভাই, তাই চলো। হ্যালো গিন্নি, হ্যালো ব্রাহ্মণে, বলি ও ব্রাহ্মণে, আর শাড়ি গেল কোথায়? না না, এই রাজ্যে আর থাকা যাবে না। এই রাজ্যের রাজা যে দুর্দান্ত হয়েছে বাবা, এই শুধু সুন্দরীকে দেখে এই সারা খালি ধরে নিয়ে যাচ্ছে। এই গতকাল এই সত্যবানের স্ত্রী ওই সত্যবানকে শালা ধরে নিয়ে গেছে। না না না, এই দেশে আর থাকবো না। কারণ আমার ব্রাহ্মণী যে সুন্দরী, একবার যদি ওই মহারাজের নজরে পড়ে আর শালী রক্ষা নেই। সে কি যেই সেই সুন্দরী, একবারে টাটকা, মানে গিয়ে বাজা পরোটা। হারি ও ব্রাহ্মণী, হারি ও ব্রাহ্মণী, সারের মতন চাচাচ্ছ কেন? কি হয়েছে তাই বলো। ওরে বাপরে বাপ, এই মহিলার এত দামের চাল খাওয়ায় কি কণ্ঠ রে বাবা। আরে ঠাকুর, কও কি হয়েছে? এই সারের মতন চাচাচ্ছ কেন? আরে চেঁচাচ্ছি কি সাধে? আরে কাছে আসো, আমার কথা শোনো। তা তো শুনবই, আর তোমার জন্য উত্তম উত্তম রান্না করেছি। আরে তা তো করবে, এটা তো করবে, 100,000 বার করবে, আরো 12 বারে করবে। তোমার দেখা যাবে মাথাটা কি? আরে নাটোরের রসগোল্লা। এই যে শোনো শোনো, বলো। তোমার তো দাঁত নেই, জি, বুঝছো? হ্যাঁ। তাই তোমার জন্য
আমি কটা বুট বাজাইনি। ও বাবা, মানে আমি খাইতে পারবো না এর লেগে শালি বুট বাজাচ্ছে, আমি না খাইলে উনি খাবে। সাধে কি আর বলি, তুমি না আমাকে কত ভালোবাসো। দেখছেন কি? আর শোনো ব্রাহ্মণী, এই তুমি আমার জন্য এত জিনিস এনেছ, আজ তাই সন্তুষ্ট হয়ে দুইজনে আনন্দ ভোগ করবো। আপনারা কি বলেন? চাষিরা কি কও? এই যে বাবু, বলো। কাঁচা গুছা যাই দাও। হ্যাঁ, তোমার কিন্তু ছোলা ভাজা কিন্তু আমাদের খাওয়াই নেই। খাবো। এটা তো আমি সহজে বললাম না। না, তত ভুল এত কষ্ট করে ছোলা ভাজা তুমি একটু কষ্ট করে দাও আরে না। না হোক, আমি খাওয়ামু। হইলে ভালো বৈশো একটু সব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর শোনো দিনি, এখন জলদি জলদি পা ফেলে চলে আসো, এই দেশে আর থাকা যাবে না। এই, কি হয়েছে? এ দেশে থাকা যাবে না? আরে দেখু, এই কালকে আমাদের রাজা এই সত্যবানকে ঘরে বেঁধে তার বউকে ধরে নিয়ে গেছে। তাই বলছি, তুমি যে এত সুন্দরী, তোমাকে যদি ধরে নিয়ে যায়, ও মা, আমাকে আবার ধরে নিয়ে যাবে নাকি? কিছুই তো বলা যায় না, কি কন? কারণ মানিকেই তো মানিক চিনে, তা ঠিক আছে। আর সৌরে চিনে কচু, তাই না? তবে তুমি একটা কাজ যদি করো, এই তোমার ওই সুন্দর নাকে ডগাটুক যদি কাটতে পারো, তবে নিরাপদে থাকা সম্ভব, নইলে এখানে আর থাকা যাবে না রে বাপু। ও মা, এই নাক কাটলে কি মানুষ বাঁচে? আরে বোকা, নাকের কি প্রয়োজন? শুধু নিঃশ্বাস ফেলতে পারলেই তো হলো। না না, আমি তা পারবো না। আমি নাক কেটে এই দেশে আর থাকতে চাই না। চলো বড়, আমরা অন্য দেশে চলে যাই। সত্যি বলছো কিন্নি? সত্যি বলেছি। এই যে শুনো, এই দেশের রাজার কপালে মন্ত্রীবর, আমি ভগবানের আশীর্বাদ দুয়ের কাছে শুনতে পেলাম, সত্যবতীর গর্ভদাস সন্তান আমাকে হত্যা করে এই সিংহাসন দখল করবে। তাই তো সত্যবতীকে আমি কারাগারে বন্দী করে রেখেছি। আর মন্ত্রীবর, আমিও দেখতে চাই সত্যবতীর গর্ভদাস সন্তান আমাকে কেমন করে করে। এটা বিধাতার লেখা, কারণ তার ক্ষমতা নেই। বিধাতা বিধাতা বিধাতা, আমি মানি না সেই বিধাতার বাণী। মন্ত্রীবর মহারাজ, এবার বলুন কোন উপায়ে আমি মৃত্যুর হাত থেকে রেহাই পাবো? উপায় উপায় নিশ্চয় একটা আছে মহারাজ। আপনি ওই দাসীকে ডেকে ওই খাদ্যের সাথে বিষ মিশিয়ে যদি সত্যবতীকে খাওয়াতে পারেন,
তবেই বাচ্চার পথ একেবারে পরিষ্কার। মন্ত্রীমান, সেই জন্য তো আপনাকে আমি সঙ্গে সঙ্গে রেখেছি। মন্ত্রীমান উত্তম যুক্তি দিয়েছেন। এই কে আসিস, দাসীকে দরবারে পাঠিয়ে দে। আদেশ করুন মহারাজ। দাসী, তোমাকে এক কাজ করতে হবে। তার বিনিময় পাবে তুমি 50,000 টাকা। বলুন মহারাজ, আমাকে কি কাজ করতে হবে? শোনো দাসী, তোমাকে কাজ করতে হবে। আমার কারাগারে ওই সত্যবতী বন্দী আছে। ওই সত্যবতীকে খাদ্যের সঙ্গে বিষ মিশিয়ে এই পৃথিবীর মুখ থেকে চির বিদায় করে দিতে হবে। তার বিনিময় হবে তুমি 50,000 পুরস্কার। ঠিক আছে মহারাজ, আপনার আদেশ আমার অমান্য করার সাহস নেই। আমি পারবো মহারাজ। বেশ, আপনি বিষের ব্যবস্থা করে দেন। হ্যাঁ ঠিক আছে, এই মুহূর্তে বিষের ব্যবস্থা করে দিচ্ছি। এই কে আসিস, এই মুহূর্তে দরবারে বিষ পাঠিয়ে দাও। মহারাজ, আমি নিজেই বিষ নিয়ে এসেছি। এই যে বিষ, এই যে কালকুটি বিষ। একবার এই সত্যবতীকে খাওয়াতে বললে একেবারে সব। দাসী, নাও বিষ হাতে তুলে নাও। এই গেল দাঁড়িয়ে। কথাটা মনে থাকে জানো, আগামীকালই ওই কাজ শেষ করতে হবে। তাই হবে মন্ত্রী মশাই। দাসী, একটি কথা মনে রাখবে, আমার কথা নষ্ট হলে এই পৃথিবীর কেউ তোমাকে ক্ষমা করলে এই রঞ্জিত সিংহ তোমাকে কিছুতেই ক্ষমা করবে না। তোমাকে এই পৃথিবীর মুখ থেকে চির বিদায় করে দিতে হবে। কথাটা জানেও মনে থাকে। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি চলে যাচ্ছি। মন্ত্রীবর, আপনার বুদ্ধির প্রশংসা না করে পারছি না। শোনো মন্ত্রীবর, তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে আমরা অন্তঃপুরে চলে যাব। আর একটি কথা মনে রাখবেন, যতদিন পর্যন্ত ওই সত্যবতীর গর্ভদাস সন্তানকে দুনিয়ার মুখ থেকে বিদায় করে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ওই রঞ্জিত সিংহর কিছুতেই থাকতে হবে না। প্রণাম মন্ত্রীবর। তুমি বলো কি চাও? মন্ত্রী মশাই, আমি হয়েছে এক গরিব প্রজা, তাই আমি আপনার বাড়িতে একটি চাকরি করতে চাই। তা কি কাজ জানা আছে তোমার? মন্ত্রী মশাই, আমি অন্য কোনো কাজ জানা নেই, কিন্তু দ্বার রক্ষকের কাজটা আমি ভালো করতে পারি। ওই 17 নম্বর কক্ষে ওই সত্যবতী বন্দিনী অবস্থায় আছে, আর একজন পাহারা দিচ্ছে। তুমি এই পত্রখানা ওই প্রহরীকে দেখালে তোমাকে 17 নম্বর কক্ষে দিয়ে সে অন্য জায়গায় চলে যাবে। মন্ত্রী মশাই, আপনার এই মহত্বের কথা আমার চিরদিন মনে থাকবে। এবার আমি আসি। প্রণাম। ঠিক আছে, এবার আমিও যাই দেখে কোথাকার পানি কোথায় গিয়ে করায়। তোমাকে প্রাপ্ত করেছে।
কি ভগবান হ্যালো বিধাতা 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 মহারাজ তোমার গর্ভজাত সন্তান আমাকে নিধন করবে না, কিছুতেই তা হতে দেব না। শয়তানি, তোর সন্তানকে আমি দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব। শয়তানি, আমি কিছুতে বাঁচিয়ে রাখবো না। শয়তানি, কিছু করি না। কেন আমাকে এত মারছে? কেন আমাকে আমার স্বামীর কাছ থেকে বলতে
তোমাকে ক্ষমা করে দিলাম, আগামীকাল আবার আসবো, সেদিন তোমার সন্তান নয় আমি তোমাকেও এই পৃথিবীর বুক থেকে চির বিদায় করে দেব। কথাটা যেন মনে থাকে। এরা হলো রঞ্জিত সিংহের আদেশ। ভাই প্রহরী, এই পত্রখানা তুমি পড়ে দেখো। ঠিক আছে ভাই, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি অন্য জায়গায় চলে যাই। ঠিক আছে ভাই। একে আমি কার কণ্ঠস্বর শুনতে পেলাম? এই কণ্ঠস্বর যে আমার অতি পরিচিত। কি আপনি? বলুন না কি আপনি? চুপ করো, তুমি চেয়ে দেখো, তুমি চেয়ে দেখো একবার। আমি যে তোমার প্রাণের সব। আমি এখানে থাকতে চাইতেছি, আমাকে আপনি নিয়ে চলুন। ওই মহারাজারা আমাকে খুব করে, আমার উপর খুব অত্যাচার করে,
চুপ করো কি? আমি শুনেছি আগামীকাল সকালে ওই দাসী রাজার আদেশে খাদ্যের সাথে বিষ মিশিয়ে দিল, আর সেই বিষ পানে তোমাকে হত্যা করা হবে। তাই তো আমি সত্য বেশি আমি যে তার রক্ষকের কাজ নিয়েছি। তাহলে স্বামী, আমি যে তোমার স্বামী সত্যবান। স্বামী, তাহলে তাহলে কি সত্যি সত্যি ওরা আমাকে মেরে ফেলবে স্বামী? ঠাকুর তো একটু আছে। এতো দেখছি নতুন প্রহরী, বেশ ভালোই হলো। আগের ডাহা ছিল মোটা কাটা, আর এটা দেখছি চিকন। ভালোই প্রহরী, তার ছেড়ে দাও, আমি সত্যবতীর খাবার নিয়ে এসেছি। ঠিক আছে, তুমি যেতে পারো। সত্যবতী, এই নাও তোমার খাবার এনেছি, খাও বোন।
তোমার খুব খিদে লেগেছে, তুমি পেট ভরে খেয়ে নাও। আমার খুব খিদে পেয়েছে, কিন্তু দিদি তুমি তো খাবার এনেছ, জল জল কোথায় দিদি? ও দিদি, ভুলে গিয়েছি, আমি এখনই যাচ্ছি জল আনতে, তুমি খেতে শুরু করো। ঠিক আছে। এইটা সুযোগ পেয়েছি, পেয়ে তুমি এই খাবার খেয়ে যাও। এই খাবারগুলো আমার হাতে দাও, আমি দূরে ফেলে দিয়ে আসি। কাছে আসছি বলো, আমি সব খাবার খেয়ে ফেলেছি। ঠিক আছে। সত্যপতি, তোমার খাবার হলো? দিদি গো, ক্ষুধার জ্বালা আমি সইতে না পেরে সবগুলো খাবার আমি খেয়ে ফেলেছি দিদি। না 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 না, আমার বিশ্বাস হচ্ছে না। দিদি তোমার যদি এই প্রহরী, সত্যপতি কি সব খাবার খেয়েছে? হ্যাঁ, সব খাবারই খেয়েছে। ঠিক আছে, তাহলে আমি থালা বাসন নিয়ে চলে যাই। চলো মন্দিরে, ওই মহারাজার যে আদেশ, তোমাকে যে অন্য কারাগারে যেতে হবে, চলে এসো আমার সাথে। ভাই প্রহরী, মহারাজ যখন আমাকে আদেশ করেছে তখন তো আমাকে যেতেই হবে ভাই। ভাই প্রহরী, তোমাকে একটি কথা বলি। বলো ভাই। ভাই, এই কারাগারে আমি অনেক দিন থেকেছি, তাই তো এই কারাগারের প্রতি আমার একটা মায়া হয়ে গেছে। তাই তো আমি যাবার আগে এই কারাগারকে একটা প্রণাম জানিয়ে যেতে চাই। তুমি যদি কিছুক্ষণের জন্য আমার হাতের বাঁধনটা খুলে দাও। ঠিক আছে ভাই, তাই আমি বাঁধের বেদন খুলে দিলাম। বেশি দেরি করবা কিন্তু, এ যে মহারাজের আদেশ। ঠিক আছে ভাই, তুমি একটু দাঁড়া। বরসাদ জাগে একেবারে তোমার কত কালে দেখিনি তোমার, একেবারে তোমার দেখি
চমৎকার অসাধারণ গেল সতীপত্নীর গান এবং অভিনয়। তার গান এবং অভিনয়ে সন্তুষ্ট হয়ে আজকের অনুষ্ঠানে